আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে অন্য কোনো ধরনের কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে হচ্ছে আপনাদের সামনে কিছু কথা বলবো। কারণ আমার ভিডিওতে প্রায়ই প্রশ্ন আসে যে আপু সুইডেনে কিভাবে আসা যায়, কত টাকা লাগে, কি অবস্থা, কিভাবে আসতে পারি, মানে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো এখন আমার কথা হচ্ছে, আমি তো আর সব প্রশ্নের উত্তর জানি না। তো আমি যতটুকু জানি ততটুকুই হচ্ছে আপনাদেরকে জানাবো। তো আমার মনে হয় যে এরপর আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমে শুরু করি হচ্ছে ভিসা দিয়ে, যে আসলে সুইডেনে কয় ধরনের ভিসা পাওয়া যায়। সুইডেনে হচ্ছে আপনার 4 ধরনের ভিসা পাওয়া যায়। প্রথমে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা মানে ওয়ার্ক পারমিট ভিসা, তারপর হচ্ছে স্পাউস ভিসা, আর এরপরে হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্স ভিসা। আমি কিছু নোট করছি আপনাদের জন্য, কারণ আমি সব ভুলে যাই যখন কথা বলতে যাই, যে আসলে কোনটা রেখে কোনটা বলবো। তো প্রথমে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় হচ্ছে আপনার সময় লাগবে 4 থেকে 8 সপ্তাহ। আর এটা হচ্ছে নর্মালি মানুষ একটু খোঁজ খবর নিলেই হয়তো বা পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি যে ট্যুরিস্ট ভিসায় আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো থাকতে হয়। ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করে তারপর হচ্ছে তারা ট্যুরিস্ট ভিসা দেয়। এরপরে হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেটা হচ্ছে মানে আমাদের দেশ থেকে আইএলটিএস করে তারপর হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে সব কিছু করে তারপর অ্যাপ্লাই করলে যদি কোনো ভার্সিটি থেকে আপনাকে মানে অফার লেটার দেয়, তাহলেই হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসাও পাবেন। সেটা হচ্ছে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনি মানে সব কিছু জানতে পারবেন যে আপনার অবস্থাটা কেমন। এরপরে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসায় হচ্ছে আপনার 2 থেকে 4 মাসের মতো সময় লাগে, কিন্তু এখানে হচ্ছে প্রশ্ন আছে যে আপনার সুইডেনের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে জব অফার লেটার পাঠাবে, ওই ভিত্তিতে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং আপনি এই দেশে আসতে পারবেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এখানেই যে আপু এই ওয়ার্ক পারমিট ভিসাটা দিবে কি? কারণ এখন বর্তমানে সুইডেনের যে অবস্থা, ওয়ার্ক পারমিট আসলে কোনো ভালো কোম্পানিও কাউকে দিতে চায় না। কারণ ট্যাক্স সহ সব কিছু সহ একটা মানুষের সর্বোচ্চ বেতন এখন বাড়াইছে যে 27,575 ক্রোনা বা এরকম কিছু, মানে এর থেকে কম কম না, এর থেকে বেশি হবে, মানে প্রায় ধরতে গেলে 28,000 টাকাই আর কি পড়ে যায় সব কিছু মিলিয়ে। তো এখন এই 28,000 টাকা ক্রোনোর বেতন দিয়ে কোন কোম্পানি একটা মানুষকে আনবে বলেন? সে যদি এই 28,000 টাকায় 2 থেকে 3টা মানুষ এখানে পেয়ে যায়, সুইডেনেই পেয়ে যায়, সে তো চাবে না বাইরে থেকে অন্য একটা মানুষকে নিয়ে আসার জন্য, তাই না? তার আরও খরচ বেশি হবে। তো এটাই হচ্ছে আসলে মূল কারণ যার জন্য আসলে এখন সুইডেনে ওয়ার্ক পারমিটটা কেউ দেয় না। তো স্টুডেন্ট হিসেবে অনেকে আসার পরে ভাবে যে চাকরি করব, তারপরে ওয়ার্ক পারমিট হবে। ঠিক আছে, যারা স্ট্রাগল করতে পারে তারা হয়তো একটা লাইন করতে পারে, কিন্তু যারা আসলে ওরকম ওয়ার্ক পারমিটের জন্য খোঁজে কিন্তু পায় না, তাদের আবার পড়াশোনা শেষ করে দেখা যায় যে নিজেদের দেশেই চলে যেতে হয়। তো এই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটটা আসলে যাদের অবস্থান ভালো, কাজের দক্ষতা ভালো, সব কিছু আছে, তারা যদি চেষ্টা করে যে সুইডেনের কোনো একটা প্রতিষ্ঠান তাদেরকে জব লেটার অফার করুক, সেক্ষেত্রে হয়তো বা ওয়ার্ক পারমিটে তারা আসতে পারবে। আর পার্মানেন্ট রেসিডেন্স তো হচ্ছে গিয়ে যদি হাজব্যান্ড থাকে বা ওয়াইফ থাকে যে কিনা এখানের সিটিজেনশিপ, তো সেক্ষেত্রে আপনি অনায়াসেই পার্মানেন্ট রেসিডেন্সটা পেয়ে যাবেন। যেমন আমি হচ্ছে স্পাউস ভিসাতে আসছি, সুতরাং আমাকে যদি আপনারা অন্যান্য ভিসার ক্ষেত্রে যে প্রশ্নগুলো করেন সেগুলোর কিন্তু আসলে সব তথ্য আমি জানি না, তাই না? আমি হচ্ছে পার্মানেন্টে রেসিডেন্সের এই ভিসার উপর ভিত্তি করে আসছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে এখানের নাগরিক, তার লাল পাসপোর্ট আছে। তো সেই ভিত্তিতে হচ্ছে আমি যে আবার পেয়ে যাব তা কিন্তু না। আমার প্রথমত হচ্ছে 5 বছর সুইডেনে স্থায়ী হতে হবে, মানে 5 বছর আমার সুইডেনে থাকতে হবে, তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারবো, তারপর হচ্ছে আমি পিআর পাবো, তারপর আস্তে আস্তে হচ্ছে আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মানে প্রসেসিংগুলো হচ্ছে ধীরে ধীরে এইভাবে। তো এই হলো অবস্থা ভিসার। আর স্টুডেন্ট হিসাবে যারা আসে, ঠিক আছে, তো অনেকে বলেন যে আপু কত টাকা খরচ হয়। তো আমি আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে দেখছি, মানে যাদের সাথে হচ্ছে আমি এখানে সুইডিশ ভাষার ক্লাস করি, তারপর যাদের সাথে হচ্ছে আমি ক্লাস করি তাদের কাছে। তো এইখানে হচ্ছে আপনার মানে বিষয়ের উপর নির্ভর করে টাকার পরিমাণ নির্ধারিত হয়, ঠিক আছে? এক একজনের এক এক রকম টাকা লাগে মাস্টার্স কমপ্লিট করতে বা অন্যান্য সাবজেক্ট পড়তে।
কারো হচ্ছে 90,000 ক্রোনা যায়, কারো আরও বেশি যায়, কারো আরও কম যায়। তো এটা হচ্ছে বিষয়ের উপর নির্ভর করে। এখন সেটা তো আর আমি জানবো না, কারণ এইখানে আমি হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে আসছি, কিন্তু আমি এখানে এখনও মাস্টার্স শুরু করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আগে আমি এদেশের ভাষা শিখি, আমি ভাষা শিখে আমি সুইডিশ ভাষার উপরেই মাস্টার্স কমপ্লিট করব। তো সেক্ষেত্রে আমি এখানে অপেক্ষা করতেছি, তো আমি জানি না। আর আমার ক্ষেত্রে এটা অন্যরকমও হইতে পারে, কারণ আমি এখন হচ্ছে কাজ করতেছি, সরকারকে ট্যাক্স দিতেছি, তারপর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে নাগরিকত্ব পাওয়া। তো সেক্ষেত্রে আমি মানে আশা করি যে আমার টাকা পয়সা আরও অনেক কম লাগবে, আমি একটু ছাড় পাবো। আর যারা বাইরের দেশ থেকে আসে তারা তো আর ওরকম ছাড় পায় না, তাদেরকে আসলে স্ট্রাগল করেই পড়াশোনা করতে হয়। যারা আসে তাদেরকে তো দেখি যে তারা এখানে কাজও করে, তারপরে হচ্ছে আপনার পড়াশোনাও করে, আবার যখন একটু আটকায়া যায় তখন তারা নিজেদের দেশ থেকে টাকা আনতে পারে, যেটা কিন্তু আবার আমরা পারবো না। একমাত্র সুইডেনে স্টুডেন্টরাই বাহিরের দেশ থেকে টাকা নিয়ে আসতে পারে, এছাড়া কোনো ব্যক্তি বাহিরের দেশ থেকে 1 টাকাও নিয়ে আসতে পারবে না। যদি মনে করেন আপনার ব্যাংকে 1 টাকাও ঢুকে বা কিছু হয়, সেটার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে ব্যাংকে। তো এই আর কি। আর এখানে আপনি যখন আসবেন, এবার স্টুডেন্ট হয়ে আসেন বা ওয়ার্ক পারমিটে আসেন, যেভাবেই আসেন, আপনি 4 থেকে 5 বছর একসাথে কাজ করবেন। কাজ করার পর এখানে সরকারের যে নির্দিষ্ট শর্তগুলো থাকে, ওই শর্তগুলো যদি আপনি মেনে চলেন, পূরণ করেন, তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। আর পার্মানেন্ট রেসিডেন্সের জন্য হচ্ছে আপনার 5 থেকে 7 বছর বসবাস করার পর হচ্ছে নাগরিকত্ব মানে আবেদন করতে পারবেন। কিন্তু তখন হচ্ছে আপনার সুইডিশ ভাষা জানতে হবে, তারপর এদেশের যে নিয়মকানুনগুলো আছে এগুলো জানতে হবে, এই আর কি। আর স্টুডেন্ট ভিসাতেও হচ্ছে আপনারা করতে পারবেন, যদি স্বামী স্টুডেন্ট থাকে বউ নিয়ে আসতে পারবেন, বউ স্টুডেন্ট থাকলে স্বামীকে নিয়ে আসতে পারবেন। আর যদি আপনাদের 18 বছরের মানে কম বয়সী বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও নিয়ে আসতে পারবেন। আর সেই ক্ষেত্রে সরকার তাদের পরিচালনা করার জন্য টাকা দিবে কিনা সেটা আমি জানি না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু এইখানে যখন কোনো বাচ্চা হয় এবং বাবা মার দুজনের মধ্যে একজন এখানে পার্মানেন্ট রেসিডেন্সি থাকে, সেক্ষেত্রে হচ্ছে সরকার বাচ্চার খরচ দেয়, মাসিক একটা বাচ্চার খরচ দেয়। এটা 18 বছর হওয়ার পর মানে 18 বছর হওয়া পর্যন্ত সরকার তাদেরকে খরচ দিবে, কিন্তু সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দিবে কিনা সেটা আমি জানি না। আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও হচ্ছে যে কেউ ব্যক্তি তাদের ফ্যামিলি সহ আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কোনো নিয়মকানুন একটু 19-20 হতে পারে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে যে আমি মাত্র আমি সুইডেন আসছি 14 মাস। তো এই 14 মাসের ভিতরে মানে আমি যতটুকু ঘুরে ফিরে দেখলাম, যতটুকু কথা বলে মানুষের সাথে মিশে টেশে দেখছি, তার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলছি। এখন এই তথ্যগুলোর কিছু 19-20 হইতে পারে, ঠিক আছে, কারণ প্রতিনিয়তই নিয়মকানুন চেঞ্জ হয়, আর নতুন নতুন নিয়মকানুনগুলো হয়তো আমাদের নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যখন একটা সেক্টরে আগাবেন বা যে কোনো একটা সেক্টরের সম্পর্কে আপনি জানতে যাবেন, তো তখন আপনি অনায়াসে অনেক তথ্য পেয়ে যাবেন, নতুন নতুন যে আপডেট কী আছে। তো আমার এই তথ্য অনেক ভুল ত্রুটিও থাকতে পারে, তো আপনারা আসলে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে তারপরে হচ্ছে কোনো একটা কাজে আগাবেন, যেহেতু বাহিরের দেশ বলে কথা। আর তাছাড়া অনেক টাকা পয়সারও একটা বিষয়। তো আপনাদের সবার জন্যই শুভকামনা থাকবে। আর আমার মনে হয় না যে আর কিছু জানার আছে। আর হ্যাঁ, আরেকটা টপিক আমি ভুলে গেছি, বাবা মাকে আনতে পারি কিনা। হ্যাঁ, বাবা মাকে আনা যায়, কিন্তু বাবা মাকে এনে তারপর হচ্ছে তাদেরকে আবার স্থায়ী করা যায় কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু এখানে আমার একটা আঙ্কেল আছে, তাকে দেখছি যে সে বাবা মা দুজনকেই নিয়ে আসতে পারছে। তারা হচ্ছে 3 থেকে 4 মাসের মতো ছিল, বেড়ায় তারপর আবার তারা চলে গেছে এরকম। আবার হচ্ছে যখন আপনি প্রেগনেন্ট হবেন, তখন আপনি যদি দেখান যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, আমার হেল্পের দরকার, আমি আমার মাকে নিয়ে আসতে চাই, মানে মেয়েরা, সেক্ষেত্রে মেয়েরা মাকে আনতে পারে, এই আর কি। তো আসলে অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু আছে। তো যখন মানুষ রাস্তায় নামে তখন আসলে রাস্তায় নামলে হাঁটলে রাস্তা আপনা আপনি খুলে যায়। আর একটা বিষয়, টাকা, যাবো কত টাকা লাগে। তো আমি অনুমান করি যে স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি সহ যদি কেউ আসতে চায়, যেমন এক বাচ্চা থাকে বা হাজব্যান্ড ওয়াইফ যদি আসতে চায়, আমার মনে হয় যে বাংলা টাকায় কমপক্ষে তারা যদি 30 লাখ টাকা নিয়ে আসে, সেক্ষেত্রে হচ্ছে তারা এখানে এসে মানে একটু সেটেল হইতে পারবে বা চলাফেরা করতে পারবে অন্তত 6 মাস। কারণ এখানে এসে আপনি কাজ পেয়ে যাবেন না।
আপনাকে আপনার আনা টাকার উপরেই ভিত্তি করে চলতে হবে। আর এখানে সুইডেনেও এখন সব কিছু এত সস্তা না যে আপনি ইজিলি চলে যেতে পারবেন। এখানেও দিন দিন দাম বাড়তেছে, তারপরে মানে জীবন অনেক ব্যয়বহুল হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে আপনার এখানে স্টে করতে হইলে আপনাকে মানে ভালো অঙ্কের পরিমাণ টাকা নিয়েই তারপর হচ্ছে এখানে নামতে হবে। নেমে তারপর এখানে এসেও যে আবার বসে থাকবেন বা কিছু ওরকম না, হয়তো বা 4-5 মাস সময় লাগবে কাজ খুঁজতে। তারপরে হচ্ছে আপনার এখানে কাজ করতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর যদি আল্লাহ আসলে ভাগ্যে ভালো কিছু লিখে রাখে। এই আর কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সঠিক তথ্যটাই দেওয়ার জন্য।